টুকরো টুকরো কিছু ঘটনাক্রম নিয়ে বিজনেস বাতে সোমনাথের সাথের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে সঙ্গে থাকুন। আমরা গত এক সপ্তাহে বেশ কিছু ঘটনা রাজ্য রাজনীতির পটভূমিতে দেখতে পাচ্ছি। আমি একটা গল্পে ফিরে যাই। গল্পটা হলো, আমার সঙ্গে অশীতিপর রাজনৈতিক নেতা অশোক ঘোষের, ফরওয়ার্ড ব্লকের যিনি প্রধান ছিলেন, একটা খুব হৃদ্যতার সম্পর্ক ছিল। এই সম্পর্কের পিছনে ছিলেন আমাদের পারিবারিক বন্ধু, মানে দীর্ঘ সময়ের বন্ধু, সাংবাদিক রনেন মুখোপাধ্যায়। এবং রনেন মুখোপাধ্যায়ের সূত্রে একইভাবে আমার একটা যোগাযোগ প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও হয়েছিল একটা সময়, এবং সেটা একটা দীর্ঘ সময় কন্টিনিউশনে ছিল। তো আমি ফিরে যাচ্ছি অশোক ঘোষের একটা ঘটনায়। বিকেলবেলায় উনি পার্টি অফিসে, অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউ ফরওয়ার্ড ব্লকের অফিসে বসে আছেন। সেখানে সেই সময়ের, অর্থাৎ বামফ্রন্টের শেষ দিকের দুজন মন্ত্রী এবং আরও দুজন দলীয় নেতা, বেশ উচ্চ স্তরের, তারা কিন্তু সেখানে বসে রয়েছেন। তা আমাকে উনি একটা কোনো কারণে ডেকে পাঠিয়েছিলেন। তা ঘরে গিয়ে দেখলাম যে এত মানুষজন রয়েছেন, আমি একটু ইতস্তত বোধ করছিলাম। সেই ইতস্তত বোধ করতে করতেই ওনার কাছে খবর চলে যায় যে আমি এসেছি। তো উনি আমাকে ডেকে পাঠান, সকলের সামনেই পাঠান। আমি যাই। তো ওনাদের একটা নিজস্ব আলোচনা চলছিল, মানে সাম্প্রতিক প্রেক্ষাপট। এটা 2009 সালের কথা আমি বলছি। তো হঠাৎ করে উনি প্রশ্ন করলেন। সেখানে বললাম দুজন মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, মানে বামফ্রন্ট আমলের মন্ত্রী ছিলেন তারা। সে প্রশ্নটা হলো যে, আচ্ছা, যদি এই যে মাথায় লাল আলো লাগানো গাড়ি, এই যে একটা সিকিউরিটি, এটা যদি হঠাৎ করে জনগণ আমাদের থেকে কেড়ে নেয়, অর্থাৎ ভোটে যদি হেরে যায়, তাহলে তোমাদের কেমন লাগবে? এই প্রশ্নটা উত্তর দিতে কিন্তু সেখানে উপস্থিত যে চারজন ছিলেন তারা বেশ কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এবং আলটিমেটলি উনি বলেন যে আমাদের, অর্থাৎ বামফ্রন্টের কিন্তু সেই সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপরে তো ইতিহাস, 2009-এর ঘটনা আমি বলছি, 2011-তে সরকার বদল ইত্যাদি প্রভৃতি অনেক কিছু ঘটে গিয়েছে। কেন এই ঘটনাটা বলছি? তার কারণ হচ্ছে যে অতি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে যা যা ঘটেছে আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। এবং আমি আমার শিক্ষা গুরুদের থেকে যেটা শিখেছি, একটু ক্লোজলি ব্যাপারগুলো অবজার্ভ করছিলাম।
অনেক রকম আলোচনা সমালোচনা প্রশ্ন ইত্যাদি হয়েছে, এবং যেটা সবথেকে বড় জিনিস হয়েছে, যে ঘটনাগুলো ঘটেছে তাতে কিন্তু আমার সেই অশোক ঘোষের করা প্রশ্ন আর কি মাথায় খেলল। সরকার কি কোথাও, অর্থাৎ তৃণমূল শাসিত সরকার কি কোথাও খুব দ্রুত গতিতে তাদের কনসাসনেস হারিয়ে ফেলছে? জনগণের যে একটা সাপোর্ট, সেখান থেকে কি সরকার ক্রমশ দূরে চলে যাচ্ছে? বুঝতেই পারছেন এই জায়গাগুলো কেন বলছি। কারণ একটি সরকার যখন অত্যন্তভাবে প্রচারমুখী যন্ত্রের ওপর নির্ভর হয়ে পড়ে, তখন কিন্তু সাধারণভাবেই এই প্রশ্নগুলো আসে। আমি বলেছিলাম টুকরো টুকরো ঘটনা নিয়ে আজকের এই পর্ব তৈরি হচ্ছে। দ্বিতীয় পর্বে যাচ্ছি। আরেকটি ঘটনা, মোথাবাড়ি, মালদহ জেলার, তাকে নিয়ে সেখানকার ঘটনা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এবং অবশ্যই সমর্থনীয় নয়, কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি কিন্তু তৈরি হলো, এবং এটা কিন্তু বোঝা গেল যে এই ঘটনার দরুন বা এই ঘটনার পিছনে একটি কিন্তু উস্কানি রয়েছে। আর কেউ বলবেন বিজেপির এক ধরনের উস্কানি রয়েছেন, শুভেন্দু অধিকারী প্রমুখেরা যা বলছেন। কেউ বলবেন যে রাজ্যের শাসক দলের কোনো মহলের উস্কানি রয়েছেন। আমি কিন্তু সেই উস্কানিটার দিকে যাচ্ছি না। উস্কানি তো কোথাও না কোথাও আছে, কিন্তু আমি আরেকটি অন্য উস্কানির কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। সেটা হলো, যে ধরনের কথা কথ্যন্তর এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে উঠে এসেছে, তাতে বাংলাকে অশান্ত করার এক গভীর ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। এটা যদি আমরা ভাবি মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে হয়, আবার কেটে যায়, এই ঘটনা কিন্তু সেই ইন্ডিকেশন দিচ্ছে না। এ ঘটনা এক গভীর ষড়যন্ত্রের দিকে বাংলা এবং বাঙালিকে কিন্তু ঠেলে দিচ্ছেন। এই বাঙালি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, বুদ্ধিস্ট হতে পারেন, কিন্তু আমাদের সকলের ভাবার সময় এসছে যে প্রকৃতপক্ষে এই ঘটনার পেছনে মদত কাদের রয়েছে। না দু একজনকে ধরা হলো বা ছেড়ে দেওয়া হলো ইত্যাদি প্রভৃতি, এমএলএর এমপি প্রমুখের নাম তুলে দোষারোপ করা হলো, সেগুলো কিন্তু সামনের সারির ঘটনা। কিন্তু অদ্ভুত একটা সময়ে এই ঘটনা ঘটল, যে সময় কিন্তু রাজ্যের প্রধান অর্থাৎ শাসক দলের প্রধান কিন্তু রাজ্যে উপস্থিত নেই। অত্যন্ত ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ ঘটনা। তৃতীয় আরেকটি ঘটনায় যাই। আমরা কয়েকটি এপিসোড আগে আমরা একটা নিউজ করেছিলাম, সংবাদ মাধ্যমের পাতা থেকে নিয়ে করেছিলাম, এবং সেই নিউজটা ছিল যে কোভিডের সংক্রান্ত, কোভিডের যে ভ্যাকসিনাইজেশন, সেই ভ্যাকসিনাইজেশনের এফেক্টে মানুষের মৃত্যু ঘটেছে, এবং বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে একটা আতঙ্ক কিন্তু ক্রমশ গ্রাস করছে। সেই আতঙ্কটা হলো, গতকাল হঠাৎ করে আমরা যেরকম সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত, বিভিন্ন রকমের জায়গায় আমাদের যাতায়াত থাকে, ওঠা বসা থাকে, সেখানে সত্তরোর্ধ্ব একজন মানুষ জানালেন যে আমি ভ্যাকসিন নেওয়ার পর ক্রমশ দুর্বল হয়ে পড়েছি
এবং এই ভ্যাকসিনের দুর্বলতায় আমার কিন্তু শরীর ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। এবং আরও যেটা উনি বলতে চাইলেন যে শুধু অসুস্থতা নয়, শরীর তার সমস্ত শারীরিক বল শক্তি হারিয়ে ফেলছে। এবং যেটা দেখলাম যে ওই আড্ডা বা চলতি ভাষায় আমরা যদি বলি ঠেক, সেই ঠেকে কিন্তু অদ্ভুতভাবে যারা উপস্থিত ছিলেন তারা ওনার কথাকে সাপোর্ট করলেন এবং তাদের বিভিন্ন শারীরিক অসুবিধা নতুন করে যে হচ্ছে সেটা কিন্তু তারাও একে একে বলা শুরু করলো। এবং সকলের বয়স তো 70 নয়, সেখানে 35 বছরের যুবকও ছিল, আবার 50 বছরের মানুষও ছিলেন, বিভিন্ন এজের। অর্থাৎ আমরা এক অদ্ভুত পরিস্থিতির শিকার হচ্ছি। এবং এই যে ভ্যাকসিনের আড়ালে ঘটে যাওয়া এক গণহত্যার প্রচেষ্টা, যা ইতিমধ্যেই বিশ্বকে আন্দোলিত করেছেন, ঠিক আছে, তো সেই কথা কিন্তু উঠে এলো। কোটি 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 টাকার গল্প কিন্তু আমি আপনাদের সঙ্গে করলাম। লন্ডন থেকে মোথাবাড়ি থেকে ভ্যাকসিন, প্রত্যেকটি ঘটনার পেছনেই কোথাও না কোথাও একটা জটিল অর্থনীতির অঙ্ক কিন্তু জড়িয়ে আছে। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন।